এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ঠিকই বলেছো ভাই। আচ্ছা, আমি বাড়ি গিয়ে সবার সাথে এই নিয়ে কথা বলে দেখব। তোর যা ভালো মনে হয়। আচ্ছা, তাহলে উঠি। এই বলে রুকমা হক বেরিয়ে আসে। রুকমা হক বের হতে দেখে ইকবাল হক আগে থেকেই ওখানে দাঁড়িয়ে আছে। এতে রুকমা হক একটু ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নেয়। কেটে গেছে অনেকগুলো দিন। শীতের শেষ, বসন্তের শুরু। কয়েকদিনে অনেক কিছু পাল্টেছে। কারোর মন পাল্টেছে, লেগেছে প্রণয়ের রং। ইফা মিথিলা কলেজে গিয়েছে। আসতে দুপুর। হক বাড়িতে সবাই আজ ব্যস্ত, বিশেষ করে বাড়ির গিনিরা। তারা এক একটা পদ রান্না করতে ব্যস্ত। মিহু একবার নিচে উকিঝুঁকি মেরে আবার নিজ ঘরে চলে যায়। মিথিলা আর ইফা দুপুরে বাসায় ফিরে দুজনে বাড়ি ঢুকেছে, সোজা মিহুর রুমে চলে যায়। মিথিলা মিহুর রুমে চারপাশে ভালো করে দেখে নিয়ে ইফার দিকে তাকিয়ে বলে, কিরে, এই মহিলা আবার কই গেল? বিয়ের কথা শুই না আবার এক্ষুনি শ্বশুর বাড়ি চলে যায় নাই তো? দেখছিস, আমি ঠিকই বলি, এই মেয়ে আমাদের মান সম্মান সব শেষ করে দেবে। হায় আল্লাহ বলে মিথিলা কপাল চাপড়াতে থাকে। ইফা বিরক্ত সহিত মিহুর দিকে তাকায়, বিরক্ত নিয়ে বলে, এই তোমার এই জ্ঞান জ্ঞান প্যান প্যান অফ করো তো। মিহু আপু বাড়িতেই আছে। আছে তো, কই দেখা। ইভা মিথিলা থেকে মুখ ফিরিয়ে ব্যালকনিতে চলে যায়। মিথিলাকে আস্তে করে ডাকে। মিথিলা ইফার পিছনে পিছন যায়। মিহু তখন ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। বেশ খানিকক্ষণ যেতে মিহু ফোন নামিয়ে পিছন ঘুরে তাকায়। মিহু পিছনে ঘুরতে মিথিলা ইফা শব্দ করে হেসে দেয়। দুজনে হাসি দেখে মিহু ভ্রু কুঁচকে তাকায়। মিথিলা বলে ওঠে, ইফা, দেখছিস মানুষের কত প্রেম। আহা, এত প্রেম তারা রাখে কোথায়? কাঁথার তলে মনে হয়। না না, আজকে থেকে আমি আর কাঁথা গায়ে দিব না। ইফা মিহু দুজনে একসাথে বলে ওঠে, কেন? সুন্দর করে রেখে দিব, যাতে প্রেমে পড়লে প্রেম ভালোবাসা সুন্দর করে ওই কাঁথার তলে রেখে দিতে পারি। ইফা আর মিহু দুজনে বোকা দৃষ্টিতে তাকিয়ে মিথিলার দিকে। মিহু মুখটা কুঁচকে বলে, চল তো ইফা, এ মেয়ের মাথার তার ছিঁড়া। মিহু কথাটা বলে ঘরে চলে যায়। পিছনে ইফাও যায়। মিথিলা দুজনে যাওয়ার দিকে চোখ ছোট ছোট করে তাকায়। ও ঘরে ঢুকে মিহুর সামনে দাঁড়িয়ে বলে, আই, তুই কি আমাকে পাগল বললি? তোকে পাগল কখন বললাম ইফো? আমি ওকে একবারও পাগল বলেছি? ইফা মিহুর কথায় দুই দিকে মাথা নাড়ায়। মিথিলার দিকে তাকিয়ে বলে, মিথু আপু, তুমি তো নিজেকে নিজে পাগল বলছো। যাক, এতদিনে তাহলে বুঝেছো যে তুমি পাগল। ইফার বাচ্চা। মিথিলার চিল্লানি শুনে মিহু কান ধরে রাগী দৃষ্টিতে মিথিলার দিকে তাকায়। ইফা চোখ বড় বড় করে বলে, এ মিথু, ভেবে চিন্তে কথা বলছিস তো? মানে তুই কি আমার মানিজ্জত পানিতে ডুবাতে চাস নাকি? আমার বাচ্চা কই থেকে আসবে? তওবা তওবা, সি। মিথিলা এবার রেগে রুম থেকে বেরিয়ে যায়। মিথিলা যেতে ইফা আর মিহু জোরে হেসে দেয়। দুজনে হাসির আওয়াজ বাইরে থেকে মিথিলা স্পষ্ট শুনতে পারে। দুবধা পা ফেলে নিজের ঘরের দিকে আগায়। মিথিলার ঘরে আগে ইয়াসের রুম। মিথিলা একবার ইয়াসের রুমে উঁকি মারে। যা ভেবেছিল ইয়াস নেই বাড়িতে, তাই নিজের রুমে চলে গেল। না হলে ইয়াসকে একটু জ্বালাতন করে আসতো। ব্যবসা গরমে শাড়ি পরে অতিষ্ঠ মিহু। তার মনে হচ্ছে শাড়িটা খুলতে পারলে ভালোই হতো। আবার একে তো শাড়ি পরেছে, তারপর সাজ। এ নিয়ে মিহু মিথিলা আরিফাকে তখন থেকে কথা শুনিয়ে যাচ্ছে। ও তো আর প্রথমবার শ্বশুরবাড়ির লোকজনের সামনে যাচ্ছে না, তো এত সাজানোর কি আছে? মিহুর প্যান প্যান শুনে মিথিলা ওর পাশে ধপাস করে বসে মিহুর দিকে তাকিয়ে বলে, বই না, তুমি কি বিয়েটা করতে চাচ্ছ না? মানে বিয়ে করতে চাইবো না কেন? তো সাজাতে দিচ্ছ না কেন? মিথিলা একবার নিজের পরনে জামদানি শাড়িটা দেখে নিয়ে আয়নার দিকে তাকিয়ে নিজের মেকআপ দেখে বলে, দেখ, তারা আমাকে আগেও দেখেছে, আর আপদ তো হয়েই আছে। বিয়ে না হওয়ার কথা আসে কোথা থেকে? আর এভাবে সাজাচ্ছিস বা কেন? মা তো শুধু শাড়ি পরতে বলেছে। তোরা মাতবরি করতেছিস কেন? বেয়াদব, আমার জীবনটা ছালাফালা করে দিল দুইটাই। এই অফ যাও, আমরা লাভ ছাড়া কোনো কাজ করি না। সাজাতে দাও এবার। এই তোদের আমাকে সাজিয়ে কি লাভ? ইফা এবার বলে ওঠে, সেটা তোমার উনিকে জিজ্ঞেস করে নিও। ইফা কথাটা বলতে মিথিলা হেসে দেয়, সাথে ইফাও হাসে। মিহু এবার রাগী দৃষ্টিতে দুজনের দিকে তাকায়। দুজনকে ঠেলে বের করে দেয় রুম থেকে। রুমে দরজা আটকে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়।
নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে লজ্জা মিশ্রিত হাসে। মিথিলা প্রায় 1 ঘন্টা ধরে ড্রয়িং রুমে বসে আছে, কিন্তু না, যার জন্য বসে আছে সে যেন আসছেই না। মিথিলাকে এতক্ষণ ধরে বসে থাকতে দেখে রুকমা হক এগিয়ে এসে বললেন, মিথু মা, তোর কি কিছু লাগবে? অনেকক্ষণ ধরে বসে আছি সেখানে। মিথিলা রুকমা হকের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসি দিয়ে বলে, না না মেজমা, আমার কিছু লাগবে না। আমি তো ভাইয়াদের জন্য অপেক্ষা করছি। ও আচ্ছা, ওনারা কাছাকাছি চলে এসেছে আপা বলল। আচ্ছা থাক। হ্যাঁ, বলতে তো পারছি না, তোমার ছেলের জন্য অপেক্ষা করছি। শেষের কথাটা বিড়বিড় করে বলে। আরো কতক্ষণ বসে থাকতে কলিং বেল বেজে ওঠে। রান্নাঘর থেকে রুকমা হক দরজা খুলে দিতে বলে মিথিলাকে। মিথিলা ফটাফট উঠে দরজা খুলে দেয়। ভেবেছিল ইয়াস হবে, কিন্তু না, মিহুর শ্বশুর বাড়ির লোকজন এসছে। মিথিলা মিষ্টি হেসে সবাইকে ভিতরে আসতে বলে। সবাইকে বসতে বলে মিথিলা রান্নাঘরে তিতলি হককে বলতে চায়। তিতলি হক তাদের জন্য শরবত এবং কিছু মিষ্টি নিয়ে পরিবেশন করে। ততক্ষণে ইকবাল হক, মিনহাজ হক নিচে নেমে পড়েছে। মিথিলা সবাইকে দেখে নিয়ে নিচে রুমের দিকে পা বাড়ায়। তখন সামনে মিহুর দেওর রিফাত এসে দাঁড়ায়। মিথিলা প্রথমে ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিয়ে তাকে সালাম দেয়। রিফাত সালামের উত্তর দিয়ে বলে, কেমন আছো? মিথিলা মুখে হাসি টেনে বলে, জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি? রিফাত নাক মুখ কুঁচকে বলে, ভাইয়া দেখো, মিথিলা আমি তোমার 1 ইয়ার সিনিয়র, তাই বলো ভাইয়া আপনি এসব কি? সিনিয়র তো সিনিয়রই, তাই না? তা আপনি তো আমার বড়, তো ভাইয়া বলবো না তো কি বলবো? নাম ধরে ডাকতে পারো। মিথিলা এবার ভ্রু গুটিয়ে বলে, সরি ভাইয়া, আপনাকে আমি নাম ধরে ডাকতে পারবো না। কেন? বারণ আছে। কে বারণ করেছে? আমার উনি। কথাটা বলে মিথিলা লজ্জা পাওয়ার ভান ধরে, মাথা নিচু করে বলে, আসলে আমার উনি বলেছে উনি বাদে আর সব ছেলেকে ভাইয়া ডাকতে, আর যদি ভাইয়া ডাকতে বারণ করে তাহলে চাচা ডেকে দিতে। তাহলে ভাইয়া আমি কি এখন আপনাকে চাচা ডাকবো? মিথিলা প্রশ্নটা করে ভ্রু নাচায়। রিফাত টাস্কি খেয়ে বলে, তাই বলো চাচা, আর তোমার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে তো। ও আচ্ছা ভাইয়া, বাই, পরে কথা হবে। রিফাত ভোতা মুখ করে বলে। হ্যাঁ হ্যাঁ বাই, যাও। মিথিলা রিফাতের পাশ কেটে নিজের রুমের দিকে যায়। মাঝপথে গিয়ে হেসে দেয়, কি গাধাটা না বানালো। আর যা বলেছে সবটা মিথ্যেও তবে বলেনি, তার তো প্রিয় মানুষ আছে। মিথিলা নাচতে নাচতে নিজের রুমের দিকে যাচ্ছিল। ইয়াসের রুমের সামনে যেতে রুমের ভেতর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসে। মিথিলা দাঁড়িয়ে যায়, কি করবে ভাবতে থাকে। মিথিলা ইয়াসের রুমের দিকে তাকিয়ে কিয়ৎক্ষণ ভাবলো রুমে ঢুকবে কি ঢুকবে না। কিন্তু এর বিষয় ইয়াস বাড়িতে কখন আসলো? ও তো ড্রয়িং রুমে বসেছিল ইয়াসের জন্য, কই দেখলো না তো। মিথিলা এবার রুমের দরজা ভিড়িয়ে রুমে ঢুকে পড়ে। ইয়াস বিছানার উপর বসে ফোন স্ক্রোল করছিল। মিথিলাকে দেখে ইয়াস বিছানা থেকে উঠে দাঁড়ায়। ইয়াসকে দাঁড়াতে দেখে মিথিলা মাঝপথে থেমে যায়। ইয়াস মিথিলার দিকে কয়েক কদম এগিয়ে আসে। মিথিলার দিকে তাকিয়ে প্রশ্ন করে, ছেলেটার সাথে এত কি কথা বলছিলি? মিথিলা কিছুক্ষণ ভাবলো। ইয়াস তার কথা বলছে বুঝতে পেরে বলে, আপুর দেওর উনি। তোর আপুর দেওর না ভাসুর সেটা আমি শুনতে চাইনি। কি কথা বলছিলি দুজন মিলে? মিথিলার ভ্রু উঁচিয়ে বলে, সেটা তুমি জেনে কি করবে? তোকে বলতে বলেছি, বলবি। তাহলে আগে আমার প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন তোকে আগে আমি করেছি। তো ইয়াস এবার রেগে গিয়ে বলে, তোকে আগে আমি প্রশ্ন করেছি মানে তুই আগে উত্তর দিবি। এবার যদি না বলিস তুই ছেলেটার সাথে কি কথা বলছিলি, তাহলে আমি ওই তো এর মানে বোঝাবো। ইয়াসের রেগে যাওয়া দেখে মিথিলা ঠোঁট টিপে হাসে, ফাজলামো করে বলে, প্রেমালাপ করছিলাম। ইয়াস কপাল কুঁচকে বলে, কি করছিলি? বললাম তো প্রেমের আলাপ করছিলাম। ইয়াস মিথিলার দিকে কয়েক কদম আগায়, ফের প্রশ্ন করে, সত্যি বল কি করছিলি? মিথিলা ইয়াসকে আগাতে দেখে কোনো প্রতিক্রিয়া দেখায় না, সে ঠায় দাঁড়িয়ে রয়। ফের বলে, আরে বললাম তো প্রেমের আলাপ করছিলাম, বিশ্বাস করছো না কেন? আজীব। ইয়াস এবার কথাটা শুনে রেগে যায়। মিথিলা কাছে এসে হাত ধরে উল্টো ঘুরিয়ে বুকের সাথে ঠেস দিয়ে দাঁড় করায়। রাগী কণ্ঠে বলে ওঠে, ফাইজলামও কম করে করবি, আর কোনোদিন যদি এসব শুনেছি তো আমার থেকে খারাপ কেউ হবে না। মিথিলা প্রতিবাদ জানায়, কেন করব না? যাকে ভালোবাসি সে তো ভালোবাসে না, তাই তো অন্যের সাথে প্রেমালাপ করতে গিয়েছিলাম। ইয়াস মিথিলার হাতটা জোরে চেপে ধরে, কানের কাছে মুখ নিয়ে নিচু স্বরে বলে, সে ভালো না বাসলেও তুই তো বাসিস, তো অন্যের সাথে প্রেমালাপ কিসের? যা প্রেমালাপ আছে, যাকে ভালোবাসিস তার সাথে করবি।
কথাটা বলে ইয়াস মিথিলাকে ছেড়ে দেয়। মিথিলা কিছুক্ষণ সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ইয়াসের দিকে ঘুরে বলে, তুমি কি আমাকে ভালোবাসো ঈশান ভাইয়া? ইয়াস মিথিলার মুখের দিকে একবার তাকিয়ে জোরে ধমক দেয়। মিথিলা ধমকে সুর সুর করে রুম থেকে বেরিয়ে যায়। কয়েকটা ভেঙচিও কাটে ইয়াসকে। তো ভাই, পরের মাসে না হয় মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে যাই। মিনহাজ হক মৃদু হেসে বললেন, মেয়ে তো এখন আপনারই ভাই, আপনার যেমন ইচ্ছে। রাতুল খান মিনহাজ হকের কথায় হাসেন। দুজন আলাপ আলোচনায় মত্ত হতে দূরে দাঁড়িয়ে থাকা ইফা আর মিথিলা মিহুকে দুপাশ থেকে খোঁচা দেয়। ইফা বলে ওঠে, মিথু, কালকে থেকে শপিং শুরু করি বল। আরে কালকে থেকে কেন, আজকে থেকে শুরু করা উচিত, তাই না করে মিহু? থাপ্পড় ছিড়িস বেয়াদব। ইফু, দেখছিস এই মিহু আমাদের সাথে কেমন করছে? অথবা না বিয়েতে ও করুক একা একা বিয়ে। ইফা মিথিলার কথায় এক ভ্রু উঁচিয়ে বলে, তুমি থাকো আর না থাকো তাতে আমার কি, আমি থাক। মিহু এ পর্যায়ে হেসে দেয়। মিথিলা রেগে গিয়ে বলে, এই বান্দর মাইয়া, তোর সাথে আমার কোন জন্মের শত্রুতারে? সব সময় আমার বিপরীতে থাকিস কেন? তোমার সাথে তো আমার শত্রুতা আমি যেদিন হয়েছি, মানে যে মুহূর্তে হয়েছি সে মুহূর্ত থেকে। কালসাপ। মিথিলা বিড়বিড় করে বলে। মিহুর কান অব্দি শব্দটা পৌঁছলে ইফার কানে পৌঁছয় না, তাই সে চুপ থাকে। আমি রুমে যাচ্ছি, থাক তোরা। মিহু কথাটা বলে নিজের রুমের দিকে অগ্রসর হয়। মিথিলার সামনে তাকাতে রাফসান ইশারা করে ওর কাছে যেতে বলে। মিহু গুটি গুটি পায়ে রাফসানের কাছে যায়। কান পেতে ফিস ফিস করে বলে, কি? রাফসান এদিক ওদিক তাকিয়ে ফিস ফিস করে বলে, মিহু কোথায়? মিথিলা ভ্রু নাচিয়ে বলে, কেন? আসলে বলছি। রাফসানকে মাঝপথে থামিয়ে দিয়ে মিথিলা বলে ওঠে, দেখুন ভাইয়া, আমি আপুর সাথে আপনাকে এখন দেখা করিয়ে দিতে পারি, তবে আমার লাভ। কত লাগবে? আপাতত 2000 হলে চলবে, মারবো তো বিয়েতে। আচ্ছা, দিয়ে দেব। এবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। রাফসানের সামনে দাঁড়িয়ে জোরে বলে, ভাইয়া শোনেন, আপনি তো আপুর সাথে দেখা করতে চাচ্ছেন, চলুন আপনাকে নিয়ে যাই। সবাই মিথিলার কথা শুনে মিথিলার দিকে একবার তাকায়, একবার রাফসানের দিকে তাকায়। রাফসান বোকার মতো মিথিলার দিকে তাকিয়ে আছে। ইফাও মিথিলার দিকে তাকাতে মিথিলা ওকে কিছু বলতে ইশারা করে। এবার ইফাও মিথিলার সাথে সুর ধরে বলে, হ্যাঁ ভাইয়া চলুন না, সেই কখন থেকে দেখা করতে চাচ্ছেন, আসুন আসুন। রাতুল খান খুক খুক করে কাঁচতে মিথিলা রাফসানের হাত ধরে উঠিয়ে নিয়ে আসে ওখান থেকে। মিথিলা আর ইফা রাফসানকে নিয়ে সোজা ছাদে চলে যায়। ছাদে গিয়ে মিথিলা রাফসানের সামনে হাত পাতে। আগে টাকা দিন, তারপর দেখা। ধুর, কিসের টাকা? আমার মান সম্মান তো ডুবালে। আরে দুলা ভাই, মান সম্মান কই ডুবালাম? আপনার আপুর সাথে দেখা করতে ইচ্ছে করছিল, আমি সেটা শুধু বলেছি। তাই বলে সবার সামনে এভাবে বলবে? আজকাল সত্যি কথা বললেও মানুষের এমন কথা শোনা লাগে। থাক, দরকার নেই আপনার টাকা, আর দেখা করারও দরকার নেই আপনার, থাকেন। একদম বিয়ের দিন দেখা করব, বাই। কথাটা বলে ইফা আর মিথিলা পিছন ঘুরে হাঁটা ধরে। রাফসান পিছন থেকে চিল্লিয়ে বলে, আরে শালিকারা দাঁড়াও। মিথিলা ইফা পিছন ঘুরে বলে, না ভাইয়া, একদম বিয়ের দিন দেখা করিয়েন। রাফসান কথা শুনে মিথিলা আর ইফার সামনে এসে দাঁড়ায়। দুজনের হাতে 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে বলে, যাও এবার। মিথিলা ইফা দুজন হাই ফাই দিয়ে হেসে বলে, এই না হলো আমাদের বড়লোক দুলা ভাই। মিথিলা ইফা যাওয়ার মিনিট খানিক পর মিহু ছাদে আসে। রাফসানকে দাঁড়িয়ে থাকতে দেখে ও গিয়ে দাঁড়ায় রাফসানের পাশে। রাফসান মিহুর দিকে খানিকক্ষণ তাকিয়ে বলে ওঠে, আচ্ছা, তুমি এত শান্তশিষ্ট, তোমার বোন এত উড়নচণ্ডী কেন? মিহু রাফসানের দিকে ফিরে প্রকুচকে বলে, মানে? রাফসান দীর্ঘশ্বাস ফেলে। তোমার বোন আজকে আমার মান সম্মান খাইছে। মিহু প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতে রাফসান শব্দটা বলে দেয়। রাফসানের কথা শুনে মিহু খিলখিল করে হেসে দেয়। রাফসান গোমরা মুখে বলে, হাসছো তুমি? মিহু হাসতে হাসতে বলে, তো কি করব? রাফসান মিহুর দিকে তাকায়, এক দৃষ্টিতে মুগ্ধ চোখে দেখতে থাকে তার অর্ধাঙ্গিনীকে। রাফসানকে তাকিয়ে থাকতে দেখে মিহু থামে। রাফসানের দিকে তাকিয়ে বলে, কি দেখছেন? দেখছি একটা মেয়ে এভাবে পেতনির মতো কিভাবে হাসতে পারে। মিথিলা ব্রুকুচকে বলে, আমি পেতনি? তুমি বলছো? মিথিলা এবার রেগে গিয়ে বলে, মিঠুই ঠিক আছে। শুনুন, বিয়ের আগে আপনার সাথে আমার নো দেখা দেখি, থাকেন আপনি। কথাগুলো বলে মিথিলা উল্টো ঘুরে হাঁটা শুরু করে। রাফসান দৌড়ে মিহুর সামনে গিয়ে দাঁড়ায়। রাফসানের সামনে দেখেই মিহু রাগ নিয়ে বলে, এই শোনুন সামনে থেকে। রাফসান ভাব নিয়ে বলে,
আহা, কি দেখা দেখি শুরু করছো বলো তো? তুমি কিন্তু আমার বউ, আমি চাইলে এখনই তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারি। হ্যাঁ, এসব ভাব অন্য জায়গায় দেখান। আমি যদি না চাই কিভাবে নেবেন আপনি? রাফসান মিহুর দিকে খানিকটা আগায়, কোমর জড়িয়ে কাছে আনে, মুখমণ্ডলে ফুঁ দিয়ে বলে। দেখতে চাও কিভাবে নিয়ে যাব? মিহু পিটপিট করে তাকিয়ে বলে, দরকার নেই, ছাড়ুন। মিহু কথাটা বলতে দেরি রাফসানের ওকে কোলে ওঠাতে দেরি হয়নি। রাফসান মিহুকে পাঁজা কোলে নিয়ে সিঁড়ির দিকে হাঁটা শুরু করে। মিহু চোখ বড় বড় করে বলে, আরে নিচে বাবা চাচ্চু সবাই আছে, নামান আমাকে। সমস্যা কি তাতে? দেখলে আমারই ভালো। মানে তারা দেখলো আমি তোমাকে কোলে নিয়ে ঘোরাঘুরি করছি, দেখলে ভাববে ছেলের হতে বউ ছাড়া চলে না। চলো আমরা ওদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিই, পরে আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝলে? মিহু ঠোঁট টিপে হেসে বলে, যদি উল্টোটা হয়? যেমন আপনি আমাকে এভাবে কোলে নিয়ে হাঁটছেন, তারা ভাববে আমার কি না কি হয়েছে, মানে কোথাও আছাড় খেয়ে পড়েছি, ব্যথা লেগেছে, তাই আমাকে এভাবে নিয়ে হাঁটছেন। মিহুর কথাটা শেষ হতে রাফসান ওকে নামিয়ে দেয়। মিহু প্রথমে ভ্রু কুচকালেও পরে দেখে তাদের সিঁড়ি নামা শেষ, তাই রাফসান তাকে নামিয়ে দিয়েছে। মিহু রাফসানের দিকে তাকাতে রাফসান বলে ওঠে, তোমার মুখ দিয়ে সবসময় ফালতু কথাই বের হয়, তাই না? হ্যাঁ, এক ফালতু, তাই ফালতু কথাই বের হয়। রাফসান এবার মিহুর কাছে গিয়ে ওর কপালে চুমু দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, মায়াপুরের হুটহাট রাগতে নেই, রাগলে এই মানবের সামনে না, হুটহাট রাগের পিছনে এই মায়াবী চেহারাটা বড্ড কাছে টানে। রাফসান মিহুর কানে লতিতে একটা চুমু খায়, মুচকি হাসে প্রেয়সীকে দেখে, উল্টো ঘুরে নিচে চলে যায়। মিহু রাফসানের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হাসে। ভাই ও কি রাজি হবে? ইকবাল হকের কথায় মিনহাজ হক চিন্তিত স্বরে বলে, ও যতই রেগে থাকুক, বড় ভাইয়ের কথা কখনো অমান্য করবে না নিশ্চয়। কিন্তু এতদিন পর। আহা ইকবাল, একবার বলেই দেখি, 20 বছর আগের মইনুল আর 20 বছর পরের মইনুল এক হবে না নিশ্চয়। কথা বড় ভয়ানক জিনিস ভাই। প্রিয়জনদের ছোট ছোট কথাগুলোও না হৃদয়কে ক্ষত বিক্ষত করে দেয়। সেই ক্ষত সহজে সরে না, সহজে ভোলাও যায় না। মিনাজ হক একবার দীর্ঘশ্বাস ফেলে। আসলে প্রিয়জনদের দেওয়া দুঃখগুলো ভয়াবহ হয়। সে মুঠো ফোনটা হাতে নিয়ে নিচে অযত্নে পড়ে থাকা একটা নাম্বার ডায়াল করে। কয়েকবার ফোন করতে রিসিভ হয়। ও বাসতে গিয়ে সালাম দিতে মিনহাজ হক সালামের উত্তর দেয়, জিজ্ঞেস করে, কেমন আছিস ভাই? ও বাস থেকে কোনো উত্তর আসে না। কিছুক্ষণ নীরবতা পালন করে একটা কণ্ঠস্বর ভেসে আসে। সে চাপা কণ্ঠে বলছে, ফোন কেন দিয়েছেন? তোর ভাই আমি, তোকে ফোন দিতে পারি না। ওপাশ থেকে তার ছিল স্বরে বলে ওঠে, ভাই, তা কোথায় ছিলেন এতদিন আপনারা? এতদিন পর ভাইয়ের পরিচয় দিতে এসেছেন? মিনহাজ কিছুক্ষণ নিশ্চুপ থাকে, নীরবতা ভেঙে বলেন, তুই কি আমাদের কথা মনে করিস কোনোদিন? তোকে ফোন দিলেও ধরতি না, এখন বলছিস তোর খবর নেইনি? নেওয়ার চেষ্টা করেছি আমি। আচ্ছা ভাই, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এখন সব মিটমাট করে নিলে হয় না? আর বাবা তো। দেখো ভাই, একদম ওনার কথা আমাদের কাছে বলবে না। এই ডাকটা শুনলেই না আমার গা ঘিন ঘিন করে। ওনার চেহারাটা চোখে ভাসে, বিরক্ত লাগে আমার। আচ্ছা বলবো না, একটা কথা রাখবি? ওপাশের ব্যক্তিটি অনিচ্ছা সত্ত্বেও বলে, কি? দেখ, পরের মাসের প্রথম সপ্তাহে মিহুর বিয়ে, আর কয়েকদিন আছে মাত্র, বলছি। মিনাজ হকের কথা শেষ হতে ওপাশ থেকে মইনুল হক অবাক কণ্ঠে বলে, মিহু মায়ের বিয়ে? আকত করা হয়েছিল, এখনো বাড়ি নিয়ে যাবে। ওপাশ থেকে ভাঙা কণ্ঠ শোনা গেল, ছোট্ট পুতুলটাও মনে হয় বড় হয়ে গেছে, তাই না ভাই? এপাশে মিনহাজ হক কিছু বলেন না। কিছুক্ষণ পর ওপাশ থেকে শোনা যায়, আমি চেষ্টা করব আসার, তবে না যাওয়ার সম্ভাবনাই বেশি। রাখি এখন। কথাটা বলে ওপাশ থেকে ফোন কেটে দেয়। মিনহাজ হক মুঠো ফোনটা নামিয়ে ইকবাল হকের দিকে তাকান। ইকবাল হক কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে সবটা শোনার জন্য। মিনহাজ হক বুঝতে পেরে বলেন, না আসার সম্ভাবনা বেশি। কথাটা শুনে ইকবাল হক একটা দীর্ঘশ্বাস ফেলেন। মিনহাজ হক উঠে যেতে সেও উঠে নিজ কক্ষে চলে যান। রাফসানরা বিকেলে চলে গেছিল। রাতের খাওয়া দাওয়ার জন্য সবাই নিচে নামতে মিনহাজ হক সবাইকে মইনুল হকের কথা বলেন।
সবাই প্রথমে বেশ খানিকটা অবাক হলেও খুশি হন দ্বিগুণ। খাওয়া দাওয়ার এক পর্যায়ে মিথিলা খুশি হয়ে বলে ওঠে, বাবা, ছোট চাচু আকাশ ভাইয়া সত্যি আসবে? মিথিলা কথা শুনে সবাই তাকায় ওর দিকে। মিনাজক মৃদু হেসে বলে, বললো তো আসতে পারে, দেখি কি করে। মিনাজকের কথা শুনে মুহূর্তে মিথিলার মনটা খারাপ হয়ে যায়। মন খারাপ নিয়ে ছোট্ট করে বলে, বুঝেছি। খাওয়া দাওয়া শেষে সবাই উঠে যেতে ইয়াস মিথিলার কাছে গিয়ে বলে, তোর আকাশ ভাইয়া আসছে শুনে বেশ খুশি হয়েছিলি দেখলাম। মিথিলা একবার ইয়াসের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, তো খুশি হব না? প্রিয় মানুষ কতদিন পর দেশে আসবে, খুশি হব না বলো? মিথিলা এই বলে চেয়ার থেকে উঠে যায়। ইয়াস মিথিলার যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে আওড়ায়, প্রিয় মানুষ। ধরণী জুড়ে অন্ধকার, শীতের প্রকটে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েছে। মিথিলা দেয়াল ঘড়ির দিকে একবার তাকালো, 10:30 পেরিয়ে গেছে। দরজা বন্ধ করে লাইট অফ করে বিছানায় শুয়ে পড়লো। এদিকে যে কারো মনে সে ঝড় তুলে রেখেছে তার কোনো হদিশ নেই। ইয়াস পায়চারি করে একবার মিথিলার রুমের সামনে যাচ্ছে, আবার ঘুরে তার রুমে আসছে। নিম্নে 5-6 বার এভাবে ঘোরা শেষ তার। মিথিলা রুমের দ্বার হতে নিজের রুমের দিকে যাবে, সামনে মিহুকে দেখে থেমে যায় ইয়াস। মিহু ইয়াসকে পায়চারি করতে দেখে প্রশ্ন করলো, তুই এত রাতে এভাবে পায়চারি করছিস কেন? ইয়াস মাথা চুলকে বলে, ওই এমনি একটু হাঁটছিলাম। মিহু আবার ব্রু কুচকে বলে, তাই বলে এই রাতে এভাবে হাঁটছিস? এখনই ঘরে যাচ্ছিলাম। তুই যা, কোথায় যাচ্ছিলি? হ্যাঁ যা, ঘরে যা, আমি পানি নিতে আসছিলাম। আচ্ছা। মিহু চলে যেতে ইয়াস জোরে শ্বাস ফেলায়, নিজের রুমে চলে যায়। দরজা জানলার লাইট অফ করে শুয়ে যায়। মিনিট খানেক যেতে উঠে পড়ে বিছানা থেকে। তার মন তো কিছু জানতে চাচ্ছে। এই প্রশ্নের উত্তর না জানলে মনে হয় তার রাতে আর ঘুম হচ্ছে না। ইয়াস উঠে রুমের দরজা খুলে আবার মিথিলার রুমের সামনে যায়। কিছুক্ষণ কিছু একটা ভেবে দরজায় টোকা দেয়। প্রথমবারে মিথিলা দরজা না খুললেও পরের বার টোকা দিতে মিথিলা বিরক্ত মুখে দরজা খুলে দেয়। ইয়াসকে এ সময় দেখে বিরক্ত খেটে অবাক নয়নে তাকায়। মিথিলা মুখ খুলে কিছু বলতে যাবে, তার আগে ইয়াস ঘরে ঢুকে যায়। আকাশ তোর প্রিয় মানুষ হলো কবে? মিথিলা ঘুরে তাকাতে প্রশ্নের সম্মুখীন হয়। ইয়াস বুকে হাত গুঁজে খানিকটা আগায় মিথিলার দিকে উত্তরের আশায়। মিথিলা ইয়াসকে একবার পর্যবেক্ষণ করে মনে মনে শয়তানি হাসে। বেটা বেটা থুবড়া খাইয়া পড়ছো তাইলে আমার প্রেমে। আহা, কি যে শান্তি লাগতেছে। এবার শুধু তোমার মুখ থেকে বের করানোর পালা। ও হে আমার প্রেমিক পুরুষ, কবে তোমার মুখে মিষ্টি স্বরে শুনবো মিথু তোকে আমি অনেক ভালোবাসি। ইস, ভাবতেই তো মনটা নাচতেছে। এটা যেদিন ঘটবে সেদিন কি হবে? ইয়াস বিশাল ধমকে মিথিলার ভাবনার ছেদ ঘটে। ইয়াসের দিকে তাকিয়ে মেকি রাগ দেখিয়ে বলে, রাত বিরেতে অন্যের ঘরে এসে এভাবে চিল্লাচ্ছ কেন? আজব। তোকে আমি প্রশ্ন করেছি, তার উত্তর দে। মানে কি এত রাতে কি সব প্রশ্ন করছো? দিন কি চলে যাচ্ছিল নাকি? তুই বুঝবি না? বল, আকাশ তোর প্রিয় মানুষ হলো কবে? মিথিলা গিয়ে বিছানার উপর বসে পড়ে। কিছুক্ষণ ইয়াসের দিকে তাকিয়ে থাকে। ইয়াস মিথিলার দিকে তাকিয়েছিল। ইয়াস ভ্রুগুটাতে মিথিলা মিনমিনে স্বরে বলে, ছোটবেলা থেকেই তো আকাশ ভাইয়া আমার প্রিয়। আর আমি? মিথিলা চোখ তুলে ইয়াসের দিকে তাকায়। ইয়াস উত্তরে আশায় তাকিয়ে আছে। মিথিলার চোখ এদিক ওদিক ঘুরিয়ে কি বলবে ভাবে। বিছানা থেকে উঠে দাঁড়ায়, মুচকি হেসে বলে, তুমিও তো আমার প্রিয় ভাইয়া। ইয়াস স্বস্তির শ্বাস ফেলে, ফের ভ্রু কুচকে জিজ্ঞেস করে, আমি কেমন প্রিয় আর আকাশ কেমন প্রিয়? মানে দুজন কি সমান সমান? না তো। তাহলে? আকাশ ভাইয়া আমার বেশি প্রিয়, আর তুমি আকাশ ভাইয়ার থেকে একটু কম। আর কাকে বেশি ভালোবাসিস? মিথিলা এবার মাথা নিচু করে ঠোঁট টিপে হাসলো। কিছু বলতে যাবে তার আগে ইয়াস চোখে থামিয়ে বলে ওঠে, যা বলবি ভেবে চিন্তে বলবি। মিথিলা ইয়াসের কথায় মাথা নাড়ায়। কিছুক্ষণ ভেবে মুখ খুলে, দেখ দেখ আমি কিন্তু ভেবে বলতে বলছি তোকে। মিথিলা এবার বিরক্ত হয়, বিরক্ত নিয়ে বলে, আরে ধুর, আমাকে তো আগে বলতে দেবে আমি কি বলতে চাচ্ছি। আচ্ছা বল। মিথিলা ইয়াসের দিকে কিছুটা আগায়। মিথিলাকে ওর দিকে আসতে দেখে ইয়াস ভুগোটায়। মিথিলা সেদিকে পাত্তা না দিয়ে ঠুস করে ইয়াসের গালে একটা চুমু খায়। কোন দিকে না তাকিয়ে বিছানায় শুয়ে কম্বলের নিচে ঢুকে যায়। ইয়াস কিছুক্ষণ হতবিহল হয়ে দাঁড়িয়ে থাকে, হাতটা গালে ছুঁয়ে মিথিলার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, অসভ্য কোথাকার, বেয়াদব হচ্ছে দিন দিন। ইয়াস বিড়বিড় করতে করতে চলে যায়। ইয়াস যেতে মিথিলা কম্বল থেকে মাথা উঁচু করে মুচকি হাসে। দরজা আটকানোর জন্য উঠে দাঁড়ায়। মুচকি মুচকি হেসে দরজাটা আটকাতে যাবে, সামনে ইয়াস এসে দাঁড়ায়। মিথিলা ভয়ে কয়েক কদম পিছিয়ে যায়, চোখ বড় বড় করে বলে, তুমি
ভালো, তাহলে আমাকেই বাসিস তাই না? ভ্রু নাচিয়ে কথাটা বলে ইয়াস। উল্টো হাঁটে ধরে। মিথিলা ভেঙিয়ে বলে, বয়ে গেছে আমার তোমাকে ভালোবাসবো। তুমি ওই নীলকে নিয়ে থাকো যত সব। কথাটা বলে মিথিলা ঠাস করে দরজা আটকে দেয়। বিছানায় গিয়ে কম্বল মুড়িয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সকালের ব্যস্ততা নজরে পড়ল মিথিলার। কাজের পর সারা বাড়ি সকালে মুছে পরিষ্কার করে ফেলেছে, একদম ঝকঝক করছে। মিথিলার ড্রয়িং রুমেও কিছুকি মেরে দেখলো কেউ আছে কিনা। কেউ নেই দেখেও মিহুর রুমের দিকে হাঁটা ধরল। মিহুর রুমে আসতে দেখলো ইফা খাটের এক কোণে বসে চিমুচ্ছে। মিথিলা গিয়ে ইফাকে ধাক্কা মারে। ইরফা পড়ে যেতে নিয়েও পড়ে না। চোখ খুলে মিথিলাকে দেখে মেজাজ খারাপ হয়ে যায়। একে তো রুম ছাড়তে হয়েছে একজনের জন্য, এখন কি এখানেও শান্তি পাবো না? সকাল সকাল ইরফার এমন তিরিখ মেজাজ দেখে মিথিলা দু হাত দিয়ে ইরফার মাথায় বাতাস করতে থাকে, কয়েকটা ফুল দিয়ে বলে, কুল কুল বোন, কার জন্য তোর রুম ছেড়েছিস? তোর জামাই আসছে নাকি? জামাই না, আমার শত্রু আসছে, বিরক্তিকর। তোর শত্রু? ইফা কিছু না বলে ভেঙচি কাটে। মিথিলা এবার মিহুর কাছে যায়, প্রশ্ন করে, আপু কারা আসছে বলো তো? এত সাজসজ্জা কিসের? ছোট চাচুরা আসে। ও হ্যাঁ, আকাশ ভাইয়ারা আসছে। কবে, কখন? আরে আস্তে প্রশ্ন কর, আজ রাতের দিকে চলে আসবে, তাই বাড়িঘর পরিষ্কার করা হচ্ছে। মিথিলা ইফার দিকে তাকায়, বাঁকা হেসে বলে, ইফা তুই তো এতদিন আকাশ ভাইয়ার রুমে ছিলি, তোকে আস্ত না গিললে হলো। আহা, কতদিন পর আমার শান্তি ফিরছে বল। হ্যাঁ, তুমি তো শান্তি পাবাই, এখন অশান্তিতে থাকতে হবে আমাকে। তোর ভাল লাগে না? এই ইফা, তুই এখন কোথায় ঘুমাবি রে? তোমার মাথার উপর জায়গা দিবে। মিথিলা ব্যাবাচেকা খেয়ে বলে, আমার মাথার উপরে কিভাবে ঘুমাবি? তবে আমার রুমের ফ্লোরে তোকে জায়গা দিতে পারি। তোর জায়গা তুই রাখ, শাকচুন্নি। শাকচুন্নি বললি না? আমার ফ্লোরেও তোর জায়গা হবে না, বেয়াদ্দব মহিলা। ইফা মিহুর দিকে তাকিয়ে রেখে বলে, মিহু আপু, তোমার এই খচ্চর বন্ডারে যাইতে বলবা আমার চোখের সামনে থেকে। মিহু আপু তুমিও বলে দাও, এত সকাল সকাল মেজাজ হাই হওয়া ভালো না। মিথিলা কথাটা বলে ভেঙচি কেটে বেরিয়ে যায়। ইফা সেদিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিথিলা ড্রয়িং রুমে এসে রান্নাঘরে ঢুকে তিতলি হক, রুকমা হক রান্না করছিল। তাদের রান্নাবান্না দেখে আবার নিচের রুমের দিকে পা বাড়ায়। অর্ধেক রাস্তা যেতে ইয়াসের সাথে দেখা। ইয়াসকে দেখতে মিথিলার মাথায় শয়তানি চাপে। ইয়াসের একদম পাশ কেটে যায়। যাওয়ার সময় স্লো ভেসে বলে, প্রিয় মানুষটা আসছে তবে। আহা, কতদিন পরে তার দেখা পাবো। ইয়াস কথাটা শুনে দাঁড়িয়ে যায়, পিছন ঘুরে মিথিলার কাছে যায়, মিথিলার হাত ধরে নিজের কাছে আনে, শাসিত স্বরে বলে, আরেকবার এই প্রিয় মানুষ কতদিন পর দেখা এসব বলে দেখ, আমার থেকে খারাপ কেউ হবে না। ভালোবাসো আমায়? মিথিলা কথাটা বলে ভ্রু নাচায়। ইয়াস এবার মিথিলাকে ছেড়ে দিয়ে উল্টা ঘুরে হাঁটা দেয়। মিথিলা ইয়াসকে শুনিয়ে জোরেই বলে, কতদিন আর এড়িয়ে চলবে? একদিন না একদিন তো ভালোবাসি বলতেই হবে ওই মুখে। আগে বলে কিন্তু তোমারই লাভ। দীর্ঘ 15 বছর পর মইনুল হক নিজের স্বদেশের ভূমিতে পা রাখলেন। এয়ারপোর্ট থেকে বাইরে এসে নিজের জন্মভূমি মুগ্ধ নয়নে দেখতে থাকেন। চোখের কোটরে জলের আবির্ভাব। সেই 15 বছর আগে নিজের জন্মদাতা পিতার জন্য দেশ ছাড়তে বাধ্য হয়েছিল সে। আর দীর্ঘ 15 বছর পর আবার দেশের মাটিতে পা রাখল। মইনুল হক হাতের কনুই দিয়ে চোখের কোটরে জমে থাকা পানিটুকু মুছে নেয়। পাশে থাকা আনোয়ার হক নিজের স্বদেশের বুকে এসে চোখের পানি ছেড়ে দেয়। সেও তো কবে তাকে প্রিয়জনদের সামনাসামনি চোখের দেখা দেখে নাই। সেও তো কষ্ট বুকে চাপা দিয়ে নিজের জন্মভূমি ছেড়ে স্বামীর সাথে পাড়ি দিয়েছিল অচেনা রাজ্যে। আনোয়ার হকও চোখে জলটুকু শাড়ির আঁচল দিয়ে মুছে ফেলে। গাড়ি আসতে আকাশ গাড়ি দরজা খুলে দেয়। আনোয়ার হক, মইনুল হক গাড়িতে উঠে বসে। পিছনে আনোয়ার হক, মইনুল হক, আসিফ আর সামনে আকাশ বসেছে। কিছুক্ষণ যেতে আকাশ মইনুল হককে প্রশ্ন করে, বাবা, আমরা আমাদের বাড়ি যাব নাকি চাচুদের বাড়ি? মইনুল হক অনেক আগে দেশে একটা ফ্ল্যাট কিনে রেখেছিল, সেটা এখন ভাড়া দেওয়া, তবে একতলা তাদের জন্য বরাদ্দকৃত করে রেখেছে। মইনুল হক কিছুক্ষণ ভেবে বললেন, তোমার চাচুদের বাসায় যাব, তাদের যখন কথা দিয়ে ফেলেছি। আকাশ কিছু না বলে শুধু মাথা নাড়ায়। পাশ থেকে আসিফ বলে ওঠে, আচ্ছা বাবা, আমার তো কারো চেহারা মনে নেই, আমি তাদের চিনব কিভাবে? মইনুল হক ছেলের কথায় মৃদু হাসে, মাথায় হাত রেখে বলে, বাড়িতে গেলে সবাইকে চিনতে পারবে।
আর কাউকে না চিনলাম, মিথেন গ্যাসকে কিন্তু আমি ঠিকই চিনব। আসিফের কথা শুনে মইনুল হক আনোয়ারা হক জোরেই হেসে দেয়। সামনে আকাশ ঠোঁট টিপে হাসে। সবার হাসি দেখে আসিফ মাথা চুলকে হেসে দেয়। ঘড়ির কাঁটা ঘন্টা পেরুতে আকাশদের গাড়িটা একটি দোতলা বিশিষ্ট বাড়ির সামনে থামে। আকাশ চোখে সানগ্লাস খুলে গাড়ি থেকে নেমে দাঁড়ায়, তাকিয়ে থাকে দোতলা বিশিষ্ট বাড়িটির দিকে। ছোটবেলায় কত না স্মৃতি জড়িয়ে তার এই বাড়িটার সাথে। ছোটবেলায় সেই হাসি কান্না, সবার সাথে ফাজলামো করা, কত কিছু। বাড়ির রংটাও কেমন ফ্যাকাশে হয়ে গেছে, ঠিক যেন আকাশের মনের রঙের মতো ফ্যাকাশে। আকাশ বেশ কিছুক্ষণ বাড়িটির দিকে তাকিয়ে থাকে, তাচ্ছিল্য হাসে। গাড়ি থেকে লাগেজ ব্যাগপত্র সব বের করে। আসিফ গাড়ি থেকে নেমে তখন থেকে হাঁ করে বাড়িটার দিকে তাকিয়ে আছে। আকাশ এটা দেখে ওর সামনে তুড়ি বাজায়, ভ্রু গুটিয়ে জিজ্ঞেস করে, এভাবে হা করে কি দেখছিস? আমরা আগে এই বাড়িতে থাকতাম, তাই না ভাইয়া? না, আসমানে থাকতাম। ডাফার, চল ভিতরে। এটা আমাদের বাড়ি, তাই না ভাইয়া? আসিফ খুশি হয়ে কথাটা বললেও পেছন থেকে গম্ভীর গলার স্বর শুনে মাথা নিয়ে নেয়। মইনুল হক সামনে আগাতে আগাতে বলে, এটা আমার না, তোমার চাচ্চুদের বাড়ি, তাই বেশি লাফালাফি করো না। মইনুল হক যেতে পিছন পিছন আনোয়ারা হক, আসিফ, আকাশ যায়। মইনুল হক মেন দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাতে রুকমা হক এসে দরজা খুলে দেয়। সামনে থাকা 4টি মানুষের দেখে রুকমা হক কিছুক্ষণ স্থির হয়ে ভূতের মতো দাঁড়িয়ে থাকে। আনোয়ার হক রুকমা হককে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে নিজেই গিয়ে জড়িয়ে ধরে রুকমা হককে। চোখের পানি ছেড়ে দিয়ে জিজ্ঞেস করেন, কেমন আছো আপা? রুকমা হক এবার আনোয়ার হককে জড়িয়ে ধরে অশ্রু ছেড়ে দেয়, ভাঙা কণ্ঠে বলে ওঠে, কেমন আর থাকবো বল? সেই কবে ছেড়ে চলে গেছিস, একবারও খবর নিয়েছিস আমাদের কেমন আছি, বেঁচে আছি না মরে গেছি? আপা কিসের আপা? আমরা কি তোদের কিছু হই নাকি? রুকমা আর আনোয়ার হকের কান্নার আওয়াজে সবাই রুম থেকে বেরিয়ে আসে। তিতলি হক আনোয়ার হককে দেখে সেও গিয়ে জড়িয়ে ধরে আনোয়ারা হককে। মইনুল হক গিয়ে মিনাজ হকের সামনে দাঁড়ায়, মৃদু এসে জিজ্ঞেস করে, কেমন আছো ভাই? মিনাজ হক মইনুল হকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলেন, আলহামদুলিল্লাহ, আছি কোনো রকম। তুই? হ্যাঁ, আমিও আছি কোনো রকম। ইকবাল হকের সামনে গিয়ে বলেন, ভাই তুমি কেমন আছো? ইকবাল হক মইনুল হককে শক্ত করে জড়িয়ে ধরে বলেন, তোদের ছাড়া কেমনে থাকবো বল? সবাই বেশ কিছুক্ষণ কুশল বিনিময় করল। কতদিন পর ঘরে ছেলে বৌমা, তাদের ছেলেরা ঘরে ফিরেছে। সবার খুশির সীমা নেই। হক বাড়ি আজ যেন পরিপূর্ণ। বাড়িতে আসার পর থেকে আকাশের চোখ একজনকে খোঁজে চলেছে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিটি যেন দেখাই মিলছে না। আকাশ চোখ ঘুরিয়ে এদিক ওদিক দোতলার দিকে তাকাচ্ছে, কিন্তু না, কোথাও নেই। আরও গাধার মতো এদিক ওদিক দেখছে, ঘর থেকে বের হলে নিশ্চয়ই এখানে আসতো। আকাশ একবার ভাবলে মিহুকে জিজ্ঞেস করে, পরক্ষণেই নিজের মনকে গালাগালি করে শান্ত করে। মিহুকে কিছু জিজ্ঞেস করে কি ভাবতো? আকাশের এত কিছু ভাবার মাঝে আসিফ এতে ওর পাশে ঠাস করে বসে পড়ে। মিথেন গ্যাসকে খুঁজছো ভাইয়া? আকাশ আসিফের দিকে একবার তাকিয়ে নিজের ফোন বের করে ফোনের দিকে নজর দেয়, স্বাভাবিক স্বরে বলে, না তো, কাউকে খুঁজছি না, বাড়িটা দেখলাম, ওই আর কি। আসিফ ঠোঁট গোল করে বলে, ও। আসিফের বলার ধরন দেখে আকাশ ভ্রু কুচকায়, সামনে থাকাতে খুশিতে চিল্লিয়ে বলে, হে ব্রো। আকাশ দৌড়ে সামনে গিয়ে ইয়াসকে জড়িয়ে ধরে। হঠাৎ জড়িয়ে ধরায় ইয়াস ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিয়েও সামলে নেয় নিজেকে। ও আকাশের পিঠে হাত রেখে জড়িয়ে ধরে। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তোর কি খবর? আমার আবার খবর, কোনো রকম বেঁচে আছি, এটাই অনেক। ইয়াস ভ্রু কুচকায়, দুষ্টু হেসে প্রশ্ন করে, মেয়ে কি ছ্যাঁকা দিছে নাকি? ইস রে, দেশে আসার আগেই ছ্যাঁকা খেয়ে আসলি। সো স্যাড, সো স্যাড। ভাই, আরে ফান করছি বলে ইয়াস হেসে দেয়। আকাশ হাসে ইয়াসের সাথে। পাশে আসিফ কোমরে হাত দিয়ে দুজনের কর্মকাণ্ড দেখে যাচ্ছে। ও এবার চোখ ছোট ছোট করে বলে, এই তুমি হিসু ভাইয়া না? ইয়াস আসিফের দিকে তাকায়, চোখ বৃত্তাকার করে বলে, হোয়াট হিসু ভাইয়া? আসিফ এবার বিজ্ঞানীদের মতো করে বলে, তোমার নাম ঈশা, ঈশা থেকে ইস্যু, আর ইস্যু থেকে হিসু, সিম্পল ব্যাপার স্যাপার। ইয়াস কিছুক্ষণ বোকার মতো আসিফের দিকে তাকিয়ে থাকলো, ফের আকাশের দিকে তাকাতে আকাশ ফিক করে হেসে দেয়। আকাশকে হাসতে দেখে রেগে বলে, এই তুই হাসছিস কেন? আর এই বাদরটাকে এসব শিখিয়েছিস তুই, তাই না?
আকাশ হাসতে হাসতে বলে, আরে ভাই আমি শেখাবো কেন? ও নিজেই বাড়িতে থেকে এসব বানিয়েছে, মানে সবার নামের 12টা বাজিয়ে নিয়ে এসেছে। ইয়াস নাক মুখ কুঁচকে বলে, তাই বলে সুন্দর নাম না? তোমার তো খুশি হয়ে আমাকে পুরস্কার দেওয়া উচিত ভাইয়া। আসিফের কথা শুনে ইয়াস দাঁতে দাঁত চেপে বলে, পুরস্কার তাই না? কালকে পেয়ে যাবি। সত্যি? ইয়াস মিথ্যে বলে না। ওকে আচ্ছা, এবার কয়েকটা খেয়ে আসি, বড় মা কখন থেকে ডাকছে। আসিফ চলে যেতে ইয়াস আর আকাশ এসে সোফায় বসে। আকাশ একবার ভাবে ইয়াসকে মিথিলার কথা জিজ্ঞেস করবে, পরে কি ভেবে আর জিজ্ঞেস করে না। আকাশের রাতের খাওয়া দাওয়া শেষ হতে সবাইকে সবার রুম দেখিয়ে দেওয়া হয়। সবাইকে শুয়ে পড়ে যে যার রুমে। ঘুমে ঢুলতে ঢুলতে মিথিলা রান্নাঘরে আসে। তিতলি হকের থেকে 1 কাপ চা নিয়ে নিজের রুমের দিকে যায়। মাঝপথে ইয়াসের সাথে দেখা হয়। ইয়াসকে দেখে মিথিলা ভেঙচি কাটে, ইয়াসের পাশ দিয়ে চলে যেতে চায়। ইয়াস মিথিলার সামনে এসে ওর হাত থেকে চায়ের কাপটা কেড়ে নেয়, একবার চুমুক দিয়ে বলে, থ্যাঙ্কস, এটার দরকার ছিল এই মুহূর্তে। তুই আমার কত খেয়াল রাখিস রে মিথিলা। এটা আমার ছিল, তুমি কেন নিলে? দাও আমায়। এটার মধ্যে কি তোর নাম লেখা আছে? তোর কাছে কি প্রমাণ আছে এটা তোর? আর এখন তো আমি এটা এটো করে ফেলেছি, এখন কি খাবি এটা? মিথিলা সকাল সকাল বিরক্ত হয়। এই ছেলেও ওকে সকাল সকাল বিরক্ত করতে এসেছে, যত সব। মিথিলা নিজের এলোমেলো চুলগুলো হাত কোপা করে কোমরের হাত দিয়ে দাঁড়ায় ইয়াসের সাথে ঝগড়া করার জন্য। ইয়াস মিথিলাকে আর চোখে একবার দেখে নিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে বলে, কাল তোর প্রিয় মানুষকে না দেখে এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলি যে? তোর প্রিয় মানুষ তো বোধহয় কষ্ট পেয়েছে। মিথিলা প্রথমে ব্রুকুচকে কিয়ৎক্ষণ ভাবে ইয়াস কার কথা বলছে। আকাশের কথা মাথায় আসতেই মিথিলা চোখ বড় বড় করে বলে, ছোট চাচ্চুরা এসেছে? এমনভাবে চেঁচাচ্ছিস যেন তুই জানতিস না কালকে ছোট চাচ্চুরা আসছে। ও জানতাম, কালকে মাথা ব্যথার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা আমি তাহলে আকাশ ভাইয়ার সাথে দেখা করে আসি, তুমি চা খাও। মিথিলা পিছন ঘুরে আকাশের রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু পিছন থেকে ইয়াস ডাকে, আবার পিছন ফিরে। ইয়াস কিছু বলতে নিবে, তখনই আকাশের রুম থেকে জোরে কারো চিৎকার আওয়াজ ভেসে আসে। ইয়াস কিছু না বলে ভ্রু কুঁচকায়। এদিকে মিথিলা ইয়াসকে ফেলে আকাশের রুমের দিকে দৌড় লাগায়, পিছনে ইয়াসও যায়। এই মেয়ে, দেখে চলতে পারো না? আর এত সকালে একটা ছেলের রুমে কি করছো? নির্লজ্জ। নির্লজ্জ কথাটা শুনে ইফার মেজাজ গরম হয়ে যায়। ও কোমরে হাত দিয়ে মেজাজ নিয়ে বলে, শুনুন, এটা না আমার রুম। নির্লজ্জ তো আপনাকে বলা উচিত। কিভাবে একটা মেয়ের রুম তার থেকে কেড়ে নিয়েছেন? আকাশ এবার উঠে ইফার সামনাসামনি দাঁড়ায়। ইফার দিকে খানিকটা ঝুঁকিয়ে বলে, ফর ইউ কাইন্ড ইনফরমেশন, রুমটা কিন্তু আমার। ছোটোবেলা থেকে রুমটাই আমি বড় হয়েছি। নেহাত আমি চলে গিয়েছিলাম, তাই বলে বাড়ির লোকজন তোমাকে রুমটা দান করেছে। ইফা আকাশকে ধাক্কা দিয়ে বলে, এই শুনুন, রুমের কোথাও কি আপনার নাম লেখা আছে নাকি? এতদিন এই রুমে আমি থেকেছি, মানে এটা আমার রুম। আকাশ বুকে হাত গুজিয়ে ইফার দিকে ভ্রু কুচকিয়ে তাকায়, মাথা নাড়িয়ে বলে ওঠে, বুঝলাম। কি? ছোটবেলার মতো ঝগড়টে শাকচুন্নি রয়ে গেছিস এখন? ইফা এবার রেগে বলে, দেখুন। কি দেখবো? কিছু দেখাচ্ছিস নাকি? ইফা আঙুল উঠিয়েও কিছু বলে না, হাত নামিয়ে বিড়বিড় করে, অসভ্য। আকাশ কথাটা শুনলেও কিছু বলে না, কথা ঘুরাতে বলে, মিথু কোথায় রে? আসার পর থেকে একবারও দেখলাম না। ইফা অনিচ্ছা সত্ত্বেও মুখ খুলে, আপনার মিথু কোথায় সেটা আমি কিভাবে জানবো? আকাশ ইফার সামনে গিয়ে ভ্রু কুচকে বলে, আমার মিথু। ইফা কিছু না বলে মুখ ফেঁকায়, মুখ ঝামটি মেরে ঘরের বাইরের দিকে হাঁটা দেয়। যাওয়ার সময় রাগী স্বরে বলতে বলতে যায়, ঘরে একটা গন্ডারকে জায়গা দিয়েছে, ঘরের এদিক ওদিক কত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ইস, আমার পাটাই শেষ হয়ে গেছে। ইফা বকবক করে চলে যায়। ইয়াস মিথিলা ইফার দিকে দৃষ্টি ফিরিয়ে আকাশের দিকে তাকায়। তারা দুজন মূলত এতক্ষণ দুজনের ঝগড়া দেখছিল। এবার মিথিলা গিয়ে আকাশকে জড়িয়ে ধরে, খুশি হয়ে বলে, এতদিন পরে আমাদের কথা মনে পড়েছে। আকাশ মন খারাপের ভান করে বলে, তোর তো দেখি তাও মনে নেই। কালকে রাতে এসেছি, এতক্ষণে কেউ খবর নিতে এসেছে? কালকে রাতে মাথা ব্যথা ছিল, তাই দেখা করতে পারিনি, সরি গো। আকাশ চিন্তিত স্বরে বলে, এখন ঠিক আছিস? একদম। এদিকে ইয়াস দুজনের কথোপকথন আর হাসি দেখে রাগী দৃষ্টিতে তাকায় দুজনের দিকে। মিথিলা ইয়াসের দিকে তাকিয়েছিল ওকে রাগানোর জন্য কিছু বলতে, কিন্তু ইয়াসের দৃষ্টি দেখে নিজেই ঢোক গিলে। ইয়াস মিথিলার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এখন ওকে একা পেলে জ্যান্ত ফুতে ফেলে দিত।
মিথিলা আকাশের থেকে সরে এসে ইয়াসের দিকে যেতে নিবে। মিথিলাকে আসতে দেখে ইয়াস দুবদা পা ফেলে ওখান থেকে চলে যায়। ইয়াস যেতে মিথিলা স্বস্তি নিঃশ্বাস ছাড়ে। মিথিলা আকাশের দিকে ঠোঁট উল্টে তাকাতে আকাশ জোরে হেসে দেয়। হাসতে হাসতে বলে, এদিকে আয়। মিথিলা আকাশের কাছে যায়। আকাশ মিথিলার গাল টেনে দিয়ে বলে, বড় হয়ে গেছিস অনেক, তাই না? ধুর, ছাড়ো তো, ভাল লাগে না। এর কয়েকদিন ধরে কি হয়েছে কে জানে। আরে বুঝিস না, জেলাস ফিল করছে। কিন্তু এটা বুঝলাম, তোকে আমার সাথে দেখে জেলাস ফিল করার কি হলো? মিথিলা এবার অন্যদিকে তাকিয়ে জিভ কাটে। আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, ভাইয়া। হ্যাঁ শোনো, তুমি আমার সাথে কয়েকদিন প্রেমের অভিনয় করবা, মানে যতদিন না ওই বেডা আমারে ভালোবাসি না বলে। আকাশ কিছুক্ষণ ভেবে বলে, কিন্তু ভাইয়া কিন্তু টিন্তু বাদ দাও, করতে হবে তোমাকে। আচ্ছা তাহলে আমার লাভ, মানে আমি তো কিছু প্রাপ্য তোর থেকে, তাহলে সময় হলে দিয়ে দিব। ঘুষখোর। ঘুষখোর কথাটা শুনে আকাশ হেসে দেয়। মিথিলা চোখ ছোট ছোট করে বলে, আচ্ছা থাকো, গেলাম। মিথিলা যেতে আকাশ মুচকি এসে দরজা আটকে দেয়। ভিতরে এসে দীর্ঘশ্বাস ফেলে। নিজের পোশাক বের করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। সবাই সকালে নাস্তা করতে বসেছে। ইফা, মিথিলা, মিহু তিনজন একসাথে বসেছে। তাদের সামনে চেয়ারগুলোতে আকাশ, ইয়াস আর আসিফ বসেছে। খাওয়ার এক পর্যায়ে মিথিলা ইফাকে খোঁচা মারে। ইফা প্রথমবার কিছু বলে না, পরের বার খোঁচা মারতে বিরক্ত হয়ে বলে, খাওয়ার সময় এমন খোঁচাখুচি শুরু করছো কেন? মিথিলা এবার ইফার কানে কানে গিয়ে বলে, আচ্ছা এইটা সেই ছোট্ট পটলু না, আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন রে? ইফা মিথিলার কথা শুনে আসিফের দিকে তাকায়। আসলেই আসিফ মিথিলার দিকে তাকিয়েছিল। ইফা মিথিলার দিকে তাকিয়ে বলে, তোমার এই পেতনির মতো চেহারা দেখে তোমার দিকে তাকিয়ে আছে এমন ভয়ঙ্কর চেহারা আগে কোনোদিন দেখিনি কিনা। তোর সাথে কথা বলাই লস, যা এখান থেকে। ইফা কিছু না বলে খাওয়ারে মনোযোগ দেয়। মিথিলা আসিফের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখ টেরি করে। আসিফ কয়েকবার চোখ ঝামটা দিয়ে মিথিলার দিকে তাকায়, কিন্তু তখন মিথিলা খাচ্ছে। আসিফ মিথিলার দিকে একবার তাকাতে মিথিলা আবার চোখ টেরি করে। আসিফ এবার গ্লাসে পানি ভরে খেয়ে ভাত খাওয়ায় মনোযোগ দেয়, ভুলেও আর মিথিলার দিকে তাকায় না। খাওয়া দাওয়া শেষ হতে যে যার মতো রুমে চলে যায়। মিথিলা হাত ধুয়ে উঠতে আসিফ গিয়ে ওর সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ায়, চোখ ছোট ছোট করে বলে, এই মিথেন গ্যাস, তুমি তখন আমার দিকে ওভাবে ভূতের মতো তাকাচ্ছিলে কেন? তুই আমার দিকে ওভাবে তাকিয়েছিলি কেন পল্টু? আমি তো দেখছিলাম তুমি মিথেন গ্যাস নাকি। মিথিলা ভ্রু কুচকে বলে, এই মিথেন গ্যাস কি? আসিফ এবার পাল্টা প্রশ্ন করে, পটলো কি? তোকে এটা ছোটবেলায় ডাকতাম আমি, পটলের মতো ছিলি তো তাই। তোমার নামের সাথে মিথেন গ্যাস যায়, তাই আমিও তোমায় মিথেন গ্যাস ডাকি। আচ্ছা বাদ দাও, আমি আবার খাবার পর বেশি কথা বলতে পারি না, পরে তোমার সাথে গল্প করব। এখন যাই, একটু রেস্ট নেই। কথাগুলো বলে আসিফ চলে যায়। মিথিলা ও যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, বাচাল। ইয়াস প্রায় ঘন্টাখানেক ধরে পায়চারি করছে রুমের দরজা খুলে। মিথিলা যাওয়ার সময় ওকে কয়েকটা কথা শোনাবে বলে, কিন্তু মিথিলার কোনো চিহ্ন হয়নি। মিথিলা নিজের রুমে যেতে হলে ইয়াসের রুমের সামনে দিয়ে যেতে হবে, আর খাওয়া দাওয়া অনেক আগেই শেষ হয়ে গেছে। মিথিলা তো এতক্ষণে নিজের রুমে যাওয়ার কথা। ইয়াস আরও কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু না, কোনো খোঁজ নেই। ইয়াসের ধৈর্যের সীমা পেরোতে ও মিথিলা রুমের দিকে হাঁটা ধরলো। মিথিলা রুমের সামনে গিয়ে দেখলো দরজা খোলা। রুমে উঁকি দিয়ে দেখলো কেউ নেই। রুমে মিথিলাকে না পেয়ে মিহুর রুমের দিকে হাঁটা ধরে। মিহুর রুমে ইফা আর মিহু দুজনে গল্প করছিল। ইয়াসের এবার আকাশের কথা মাথায় আসে। ও আকাশের রুমের দিকে যায়, কিন্তু আকাশের রুমেও নেই কেউ। ইয়াসের মেজাজ গরম হয়। ও কতক্ষণ ধরে এই মেয়ের অপেক্ষা করছে, আর এই মেয়ের কোনো খোঁজ খবর নেই। ইয়াস এবার ছাদের কথা মাথায় আসে। ও ছাদের দিকে হাঁটা দেয়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে মেজাজ আরও বিগড়ে যায় ওর। হাত মুষ্টিবদ্ধ করে সামনের দিকে তাকিয়ে থাকে। ইয়াস মিথিলা আর আকাশের দিকে কিছুক্ষণ রাগি চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে নিচে চলে আসে। সিঁড়ি দিয়ে নামার আওয়াজ ছাদের উপরে দাঁড়িয়ে থাকা মিথিলা আর আকাশকে কানে যায়। মুহূর্তে মিথিলার হাসি থেমে যায়। ও ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। ইয়াসকে নেমে যেতে দেখে ভ্রু কুঁচকায়। নামছে যখন এভাবে ধূপধাপ করে নামার কি আছে? আকাশ মিথিলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া কি রেগে গেল নাকি? মিথিলা আকাশের কথাটা কিছুক্ষণ ভেবে দেখে, মুচকি এসে বলে, রাখতে দাও ভাইয়া, যত রাখবে আমার তত লাভ হবে। কিন্তু আরে কিন্তু বাদ দাও, চলো নিচে যাই, আমি একটু গিয়ে দেখি মহারাজ কি করছেন। আচ্ছা চল। মিথিলা আকাশ দুজন নিচে নেমে যায়।
আকাশ নেমে নিজের রুমে চলে যায়। মিথিলাও নিজের রুমের দিকে যায়। যাওয়ার সময় ভাবে একবার ইয়াসের রুমে উঁকি দিবে, কিন্তু সেসব কিছু না করে ভদ্র মেয়ের মতো নিজের রুমে চলে যায়। এদিকে ইফা আসে মিথিলার রুমে এসে বলে, ওই অর্শলা, আপু বলছে আজকে নাকি রাফসান ভাই আসবে আর আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাবে। যেতে চাইলে রেডি হয়ে থাকিস। ইফা কথাটা বলে মুখটা কাঁচুমাচু করে ফেলে। মিথিলা এক ভ্রু উঁচিয়ে বলে, আর শোলা বলেছিস, ভাবিস না তোর কোনো উপকার করব। ফোট এখান থেকে। লাগবে না তোমার উপকার, মিহু আপু করে দিবে। এই মিহু আপু গেলে দেখবো কার কাছে আসিস। তখনও আসবো না, তখন ভাই বিয়ে করিয়ে ভাবি নিয়ে আসবো। হা 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 হা। ইফার কথাটা শুনে মিথিলা মুচকি হাসে। মুচকি হেসে জিজ্ঞেস করে, সত্যি আপুর বিয়ে হয়ে গেলে তোর ভাইয়ের বিয়ে দিয়ে দিবি? তো বিয়ে দিব না তো কি করব? তোমার কাছে আসবো? তখন তো ভাবির কাছে যাব, শুধু ভাবির সাথে গল্প করব। মিথিলা এবার আরাম করে খাটের উপর বসে। ইফার দিকে তাকিয়ে বলে, বুঝলি ইফা, তোর ভাইকে বিয়ে দেওয়ার পরেও তোকে আমার কাছেই আসতে হবে। ইফা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কেন? কারণ আমিই তো তোর ভাই। এতটুকু বলে মিথিলা থেমে যায়। ফের বলে, কিছু না, যা এখান থেকে। ইফা সন্দিহান দৃষ্টিতে মিথিলার দিকে তাকিয়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় মাঝপথে আকাশকে দেখতে পায়। আকাশকে দেখে ইফা মুখ ভেঙিয়ে পাশ কেটে চলে যায়। আকাশ কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থেকেও নিজ গন্তব্যে হাঁটা ধরে। দুপুর 2:30। হক বাড়ির সবাই ডাইনিং টেবিলে খাওয়া দাওয়ায় ব্যস্ত। রাফসান আর রিফাত ঘণ্টাখানেক আগে এসছে। তাদের খাওয়া দাওয়া আপ্যায়ন করায় কোনো ত্রুটি রাখা হচ্ছে না। তিতলি হক একটু পরপর রাফসানকে এটা ওটা এগিয়ে দিচ্ছে। মিথিলা এসব দেখছে আর ভাবছে, ওর সাথে ইয়াসের বিয়ে হলে ইয়াসও এমন জামাই আদর পাবে। কত সৌভাগ্য ইয়াসের। এসব ভেবে মিথিলা নিজে নিজে ঠোঁট টিপে হাসতে থাকে। খাওয়া দাওয়া শেষ হতে সবাই রুমে শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। মিহু মিথিলার রুমে এসে মিথিলাকে রেডি হতে বলে। মিথিলা প্রথমে না করে দেয়, ও যাবে না বলে। অবশ্য যেখানে ইয়াস যাবে না সেখানেও গিয়ে কী করবে। ইয়াস আজকে সকালে অফিস গেছে কিছু জরুরি কাজে। মিথিলা মিহুকে ইয়াসের কথা জিজ্ঞেস করতে মিহু বলে ইয়াস অফিস থেকে ওদের সাথে জয়েন হবে। মিথিলা আর না করে না, সাজতে বসে যায়। বেশ মানুষের আনাগোনা জায়গাটায়। শীতের বিকালে স্নিগ্ধ পরিবেশে এসে সবাই মনটা স্নিগ্ধ হয়ে গেল। ডান দিকে সুন্দর রাস্তাটা দুপাশে সারি সারি গাছ দাঁড়িয়ে। মিথিলা গাছগুলো একবার তাকিয়ে দেখলো, অচেনা সবাই হাঁটতে হাঁটতে কিছুটা দূরে যেতে দুদিকে দুটো রাস্তা গিয়েছে। দুটো রাস্তা দেখে মিথিলা রাফসানকে প্রশ্ন করে, ভাইয়া এখানে তো দুটো রাস্তা, আমরা কোন দিকে যাব? রাফসান মিথিলার কথার উত্তরে ডান দিকে রাস্তাটা দেখিয়ে বলে, ডান দিকে রাস্তাটা যাব শালিকা। এদিকে কি আছে ভাইয়া? কোনোদিন তো আসেনি। গেলেই দেখতে পাবে। আবার সবাই হাঁটতে থাকে। বেশ কিছু দূর হেঁটে যেতে সবাই একটা ফুলের বাগান দেখতে পায়। দু সাইডে ফুলের বাগান, তার মধ্য দিয়ে রাস্তা করা সোজা রাস্তা গিয়ে ঠেকেছে একটা ছাউনির মতো জায়গা। মিথিলা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো বাগানটা যারই হোক অতি যত্ন করে তুলেছে, দেখেই বোঝা যাচ্ছে। মিথিলা মুগ্ধ হয়ে চারপাশ দেখতে দেখতে ছাউনিটার তলায় গিয়ে থামে। গ্রাম্য এলাকার মতো লাগছে জায়গাটা। মিথুরে, আমি ভেবে ফেলেছি। ইফার কণ্ঠ শুনে ইফার পানে তাকায় মিথিলা, না রেগে না বিরক্ত নিয়ে নম্রভাবে বলে, কি ভেবেছিস? ভেবেছি এখানেই থেকে যাব। বাগানের মালিকের যদি কোনো ছেলে থাকে তাহলে তাকেই বিয়ে করে নিব। বুদ্ধিটা ভালো, করে ফেলতে পারিস। সত্যি বোন, এত সুন্দর জায়গা রেখে কে যেতে চাইবে? আমাদের ভাইয়া যে এত সুন্দর জায়গার হদিস জানে, আগে জানতাম না। ইফা অন্যদিকে চলে যায়। মিথিলা ওখানে দাঁড়িয়ে আবার চারপাশটা দেখতে থাকে। আকাশ এসে ওর পাশে দাঁড়ায়, মাথায় টোকা মেরে বলে, কি দেখছিস? জায়গাটা কত সুন্দর, তাই না ভাইয়া? হ্যাঁ, অনেক সুন্দর। শোনো। মিথিলা পুরো কথা শেষ করার আগে আবার ইফা এসে হাজির হয় ওর সামনে। ঠোঁট উল্টে বলে, মিথু আপু। মিথিলা চোখ বড় বড় করে বলে, হঠাৎ আপু এত সুন্দরভাবে ডাকছিস, কাহিনী কি? দেখো ভাইয়া আর আপু একসাথে আছে। ওই পটলুকে বললাম ছবি তুলে দিতে, দিল না। আর ওই আপুর দেওর, ওই বেটাকে তো আমি জীবনেও কিছু বলবো না। তুমি আমাকে কয়েকটা ছবি তুলে দাও না। সকালে কি যেন বলেছিলি, আমার কাছে কখনো আসবি না। ইফা মাথা চুলকে মেকি হেসে বলে, আরে ওটা তো ফাজলামো করে বলেছিলাম। তুমি তো আমার সব, তোমাকে ছাড়া কি আমি চলতে পারি বলো? দাও না ছবি তুলে।
পারবো না, সর। তোর ভাইকে বিয়ে করিয়ে ভাবিকে দিয়ে ছবি তোল যা। আচ্ছা ভাইয়া, যখন বিয়ে করে তখন না হয় ভাবিকে দিয়ে তুলাবো। আজকে তুমি তুলে দাও প্লিজ। কত সুন্দর জায়গা, ওয়াও। তোর ভাইয়ের তো আসার কথা, তোর ভাইকে ফোন দিয়ে বল তাড়াতাড়ি আসতে, এসে তোকে ছবি তুলে দিতে। ইফা এবার রেগে যায়। একটাই ছবি তো তুলে দিতে বলেছে। আসলে শত্রু কখনো বন্ধু হয় না। এই আরশোলা ওর শত্রু ছিল, শত্রুই থাকবে। ইফার রাগী মুখ দেখে মিথিলা হাই তুলে বলে, আচ্ছা থাক, আমি একটু ওদিকটা ঘুরে আসি। মিথিলা পা বাড়িয়ে হেঁটে কিছু দূর যেতে ইফা পেছন থেকে বলে, শাকচুন্নি, তোর কোনোদিন ভালো হবে না দেখিস। মিথিলা যেতে যেতে উত্তর দেয়, সেটা আমিও জানি, তোর ভাইয়ের সাথে থাকলে কোনোদিন আবার ভালো হবে না। শেষের কথাটা বিড়বিড় করতে করতে চলে যায়। ইফা কোমরে হাত দিয়ে আকাশের দিকে তাকায়। আকাশ অন্যদিকে তাকিয়ে সিট বাজাচ্ছিল। ইফাও মুখ উল্টো দিকে ঘুরিয়ে আকাশকে ডাকে, শুনুন। আকাশ মুখ না ঘুরিয়ে বলে, বলুন। ভাইয়া। আকাশ এবার ইফার দিকে তাকিয়ে বুকে হাত গুঁজে বলে, সকালে ভেঙে গিয়েছিলি কেন? ইফা অবাক হয়ে বলে, কখন? আমি কেন আপনাকে ভেঙ্গাবো? চোখে কম দেখেছিলেন হয়তো। আমি চোখে কম দেখছি নাকি তুই মিথ্যে বলছিস? কোনটা? আমি মিথ্যে বলি না। তাই? হ্যাঁ। আকাশ কোনো কথা না বলে আবার অন্যদিকে দৃষ্টি নিবদ্ধ করে। ইফা কিছুক্ষণ নীরবতা পালন করে মিনমিন কণ্ঠে বলে, ভাইয়া ছবি তুলে দিবেন? আকাশ শুনে ও না শোনার ভান করে চুপ করে থাকে। ইফা পুনরায় একই কথা বলে ওঠে। আকাশ এবার নিশ্চুপ থাকে। ইফা এবার একটু জোরে রাগী কণ্ঠে ডেকে ওঠে, ভাইয়া। হ্যাঁ, কিছু বলছিলি? হ্যাঁ, আপনার বউয়ের গুণগান গাচ্ছিলাম, শুনেননি? আজাইরা ফালতু লোকজন, দরকার নেই কাউকে। ইফা রাগী মুড নিয়ে চলে আসে ওখান থেকে। সামনে আসিফ আর রিফাতকে দেখে এগিয়ে যায়। দুজনে ছবি তুলছিল। ইফা এক সাইডে বসে দুজনের রং তামাশা দেখতে থাকে। রিফাত অবশ্য অনেকবার বলেছিল ওকে ছবি উঠিয়ে দিবে, তবে ইফা ওঠেনি। এই ছেলেকে বরাবরই তার সহ্য হয় না। কেন হয় না জানে না, গা পড়া টাইপের, তাই হয়তো। মিথিলা হাঁটতে হাঁটতে বাগানের বাঁ দিকটায় চলে এসছে। এদিকে আসতেও আরও অবাক হয়ে যায়। বাগানে ঢোকার সময় শুধু ফুল দেখেছে, কিন্তু এদিকটায় যে এত সুন্দর পুকুর আছে কে জানতো। মিথিলা হাঁটতে হাঁটতে গিয়ে পুকুরের স্নান করা সিঁড়ির উপর বসিয়ে পা ভিজাতে থাকে। পুকুরের পানির দিকে তাকিয়ে থেকে এক মনে কিছু ভাবতে থাকে। অনেকক্ষণ কেটে যেতে পিছনে কারো হাঁটার শব্দ পায়। শুকনো পাতার উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে যেন। মিথিলা শব্দটা শুনে কয়েকটা শুকনো ঢোক গিলে এখানে কি আসতে পারে? আর ওদের মধ্যে কেউ আসলেও তো কথা বলবে, কিন্তু পিছনে শুধু পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। মিথিলা সাহস করে পিছনে ঘুরতে অবাক হয়ে যায়। পানি থেকে পা উঠিয়ে সামনের দিকে দৌড় দেয়। ব্যক্তিটি সামনে গিয়ে বলে, কোথায় যাচ্ছ? মিথিলাকে সামনে দেখে গ্যাসের সকালের ছাদে আকাশ আর মিথিলার একসাথে হাসাহাসির কাছে আসার দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে। ইয়াস চোয়াল শক্ত করে বলে, সামনে থেকে সর। কেন? আর তুমি এখন এলে আর আমাকে ভয় দেখাচ্ছিলে কেন এভাবে? ইয়াস উত্তর না দিয়ে পাশ কেটে চলে যেতে নেয়। মিথিলা আবার পথ আটকে দাঁড়ায়। আরে কোথায় যাচ্ছ? ইয়াস এবার রেগে মিথিলার বাহু চেপে ধরে। নিজের কাছে এনে রাগী কণ্ঠে হালকা চেঁচিয়ে বলে, সমস্যা কি তোর? আর জ্বালাচ্ছিস কেন আমাকে এভাবে? মিথিলা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, আমি তোমাকে কখন জ্বালালাম? কি বলছো এসব? আর তাছাড়া আমাকে লাগছে। বুঝতে পারছিস না তাই না? সকালে আকাশের সাথে ছাদে কি করছিলি? মিথিলা সকালের কথা মনে পড়ে। সকালে ইয়াসের ছাদে থেকে নামার দৃশ্যটা চোখের সামনে ফুটে ওঠে। মিথিলা বলে, ছাদে কি করছিলাম মানে? কথা বলছিলাম ভাইয়ার সাথে, তাতে তোমার এত রাগ লাগছে কেন? ইয়াস মিথিলার বাহুতে চাপ দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কেন রাগ লাগছে জানিস না? না, জানি না। তোমার কেন রাগ লাগবে? তুমি কেন রাখবে? তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে রাখবে কেন? আমি যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলবো, হাসবো, ঘুমাবো, তাতে তোমার কি? ইয়াস মিথিলার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। চক্ষু কোণে অশ্রু টলমল করছে। মিথিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তাচ্ছিল্য হেসে বলে, অবাক হচ্ছি মিথিলা, তোর ভালোবাসা দেখে অবাক হচ্ছি। এতদিন তো পাগলের মতো ছেঁচড়ার মতো আমার পিছনে ঘুরঘুর করতি, এখন আমার উপর থেকে মন উঠে গেছে তোর, তাই না? এখন আকাশকে পেয়েছিস, এখন আকাশকে ধরেছিস। কয়দিন পর আকাশ তো চলে যাবে, তখন আবার আমার পিছু ধরবি। যখন আবার আমাকে ভালো লাগবে না, তখন অন্য কাউকে খুঁজে নিবি। এইটাই তো তোর ভালোবাসা।
ছি, ঘৃণা হচ্ছে তোর উপর। মিথিলা স্তব্ধ হয়ে ইয়াসের কথাগুলো শুনল, কোনো প্রত্যুত্তর করল না। ইয়াস কথাগুলো বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহন করে ওখান থেকে চলে গেল। ইয়াস যেতে মিথিলা ঠাস করে বসে পড়ল ওখানে। মাটির উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা পাতাগুলোর দিকে তাকিয়ে চোখের অশ্রু ফেলতে ফেলতে বিড়বিড় করল, আজকে তুমিও যে আমাকে অবাক করে দিলে ভাইয়া। আমার ভালোবাসাকে তুমি অপমান করলে। আমি মিথিলা হক আজকে কথা দিচ্ছি, ইয়াশ নামের কোনো ব্যক্তি আর এই মিথিলা হকের মনে থাকবে না। যে তার ভালোবাসা বোঝে না, মিথিলা বারবার কেন তার কাছে ছোট হয়ে ভালোবাসা আদায় করতে যাবে? যাবে না মিথিলা, আর কোনো দিন যাবে না। ধরণীতে রাত্রি নেমেছে, সবাই ঘণ্টাখানেক হয়েছে বাড়ি ফিরেছে। এদিকে মইনুল হক দেশে কেনা নিজের বাড়িতে ফেরার জন্য জিদ ধরেছে। মিনাজ হক আর ইকবাল হকের জন্য যেতে পারছে না। মইনুল হকের বেশি জোরাজুরি করায় শেষে মিনাজ হক গম্ভীর কণ্ঠে বলে, মেহুর বিয়ের আগে তুই এই বাড়ি থেকে যেতে পারবি না, আর যদি চলে যাস তাহলে আমিও চলে যাব, থাকবো না মেয়ের বিয়েতে। এখন তুই যদি চাস মেয়ের বিয়েতে তার বাবা না থাকুক, তাহলে যা, চলে যা। মিনাজ হকের একটা কথায় মইনুল হক দমে যায়। অগত্যা থেকে যেতে হয়, বাবা মেয়ের বিয়েতে থাকবে না সেটা তো আর হতে পারে না। রাত্রির খাবারের জন্য সবাইকে ডাকা হয়েছে। রাফসান আর রাফিন রাতে খেয়ে বেরিয়ে যাবে, ছেলেদের আগে খেতে দেওয়া হয়েছে। রাফসান, রফিন, ইয়াস, আকাশ আর বাড়ি 3 ভাই বসেছে একসাথে। ছেলেদের খাওয়া দাওয়া শেষ হতে তারা উঠে যেতে মেয়েরা বসে। মিথিলাকে না দেখে তিতলি হক মিহুকে জিজ্ঞেস করে, মিথিলা কোথায়? ঘরে আছে হয়তো, আজকে এখনো আসে না কেন? ডেকে নিয়ে আয় একটু। মিহু উঠে মিথিলার রুমের দিকে হাঁটা দেয়। মিথিলার রুমের সামনে এসে দেখে দরজা বন্ধ। মিহু খানিকটা অবাক হয়, ভ্রু গুটিয়ে কয়েকবার টোকা দেয় দরজায়। মিঠু, দরজা খুলে খেতে আয়। প্রথমে ভিতর থেকে কোনো সাড়ে শব্দ হাজল না। মিহু মিথিলাকে আর একবার ডাক দেয়, মিঠু, দরজা আটকিয়ে রেখেছিস কেন? তুই তো এই সময় কোনোদিনও দরজা আটকাস না। ভেতর থেকে এবার মিথিলা বলে ওঠে, এমনি ভালো লাগছে না আপু, খাবো না আমি, তোমরা খেয়ে নাও। খাবি না মানে? তুই দরজা খোল আগে, কি হয়েছে? কিছু হয়নি আপু, মাথা ব্যথা করছে, শুয়ে পড়েছি আমি, এখন উঠবো না, যাও তুমি। মিহু আর একবার বলতেও মিহু না করে দেয়। মিহু আর কিছু না বলে নিচে চলে যায়। নিচে যেতে তিতলি হক মিথিলার কথা জিজ্ঞেস করতে মিহু বলে, ওর মাথা ব্যথা করছে তাই আসবে না, তুমি না হয় গিয়ে দিয়ে শুয়ে পড়ে। তিতলি হক খাবার বাড়তে বাড়তে বিড়বিড় করে বলে, এই মেয়েকে নিয়েও পারি না। সবার খাওয়া দাওয়া শেষ হতে তিতলি হক একটা প্লেটে খাবার বেড়ে নিয়ে যায় মিথিলার রুমের দিকে। রুমের সামনে গিয়ে মিথিলাকে ডাকে, মিথি, দরজা খোল, খাবার নিয়ে এসেছি। আপুকে বললাম তো খাবো না, নিয়ে যাও। খাবি না কেন? দরজা খোল, আগে দেখি কি হয়েছে। মা, বললাম তো। বাইরে অন্য কারোর কণ্ঠ শুনে মিথিলা চুপ হয়ে যায়। বাইরে ইয়াস তিতলি হককে দেখে বলে, বড় মা, তুমি এখানে কি করছো? দেখ না, এই মেয়ে আসার পর থেকে দরজা আটকিয়ে বসে আছে, খেতেও আসেনি। দরজা খুলতে বলছি তাও খুলছে না। খেতে যখন চাইছে না তো জোর করছো কেন? না খেলে তো আমাদেরই ভালো, বলো। যতদিন না খেয়ে থাকবে ততদিন আমাদের টাকা কম খরচ হবে। এত ডাকাডাকির থেকে তুমি গিয়ে শুয়ে পড়ো। কথাগুলো বলেই ইয়াস নিজের রুমে চলে যায়। তিতলি হক ইয়াসের কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে আবার মিথিলাকে ডাকে। মিথিলা ভেতর থেকে সব কথাই শুনেছে। তিতলি হক এবার ডাকতে মিথিলা দরজা খুলে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তিতলি হক গিয়ে বিছানার উপর বসে। মিথিলার মাথায় হাত রেখে বলে, কি হয়েছে তোর? এভাবে ঘর আটকিয়ে বসে আসিস কেন? মিথিলা মায়ের কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে শক্ত করে মুখ লুকিয়ে বলে, কিছু না মা। মিথ্যে বলছিস? মিথিলা কিছুক্ষণ চুপ থেকে বলে, মিথ্যে না মা, সত্যি কিছু হয়নি, একটু মাথা ব্যথা করছে, এই মাথায় একটু হাত বুলিয়ে দেবে মা। কথাটা বলে মিথিলা মাথা তুললে তিতলি হকের দিকে তাকায়। তিতলি হক মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। কেমন শুকিয়ে আছে মুখটা। তার মেয়ে যে কষ্ট পাচ্ছে এটা সে ঠিকই বুঝতে পারছে, কিন্তু কেন সেটা ঠিক ধরতে পারছে না। তিতলি হক মিথিলা মাথার কোলের উপর রেখে হাত বুলিয়ে দিতে থাকে। কিছুক্ষণ যেতে তিতলি হক শান্ত কণ্ঠে বললেন, খাবার এনেছি, খাইয়ে দেই। ভালো লাগছে না, খাবো না, জোর করো না প্লিজ। তিতলি হক আর জোর করে না, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। খানিক্ষণ যেতে মিথিলা ভাঙা কণ্ঠে বলে, আজকে রাতটা তুমি আমার সাথে থাকবে মা, প্লিজ। মেয়ের আবদার শুনে তিতলি হকের মনটা ধক করে ওঠে। মেয়ে তার কখনো তার সাথে থাকার আবদার করে না।
আজকে কি হলো তাহলে? তিতলি হক এবার মেয়ের দুগালে হাত রেখে চোখের দিকে তাকিয়ে শান্ত আদুরে কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? আদুরে কণ্ঠের ডাক শুনে মিথিলার গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। মিথিলার চোখে পানি দেখে তিতলি হক ঘাবড়ে যায়। মেয়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বুকে আঁকড়ে ধরে। মিথিলা তিতলি হককে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।